আবারও প্রচুর পরিমাণে গরম শুরু হয়ে গেছে, সেই আগের মতো 40 ডিগ্রি 41 ডিগ্রি। আমাদের যশোর জেলার উপর দিয়ে যে কী একটা অবস্থা বয়ে যাচ্ছে, প্রায় হচ্ছে আবারও 41 ছুঁই ছুঁই। আর বাইরে রোদের এত তাপ, বাইরে তো বের হওয়ার কথা মনে পড়লেই আমার ভীষণভাবে ভয় লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? জানি খুব বেশি একটা ভালো নেই, কারণ যে পরিমাণে গরম পড়ছে, অবশ্য সব জেলাতেই গরম না, কিছু কিছু জেলাতে দেখছি তো বৃষ্টি হচ্ছে। ফেসবুকে দেখলেই বা ইউটিউবে দেখলেই বোঝা যায় যে কিছু কিছু এলাকাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যশোর জেলার মানুষ অনেক বেশি কষ্টে আছি। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আর আমিও কিন্তু আপনাদের দোয়ায় খুব বেশি একটা ভালো আছি তাও বলবো না, তারপর হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছি। প্লাস ভালো থাকার চেষ্টা আমাদের সবারই করতে হবে, যতই যা হয়ে যাক না কেন। সত্যি কথা বলতে গরমের ভিতরে শরীরটা আমার একদমই সাপোর্ট দিচ্ছে না, মানে মাঝে মাঝে এত বেশি খারাপ লাগছে। আর যেহেতু আমি গতকালকে গ্রামের বাড়ি থেকে আসছি, আপনারা সবাই কম বেশি জানেন, যেহেতু আমি গতকালকের ভিডিও, আমার গ্রামের বাড়ির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো মানে বাড়িতে এত পরিমাণে গরম ছিল, ইচ্ছা ছিল 2 দিন থাকবো, কিন্তু সেটা হয়নি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে একতলা ছাদের বাড়ি, উপরে কোনো মানে আশেপাশে কোনো গাছ নাই। আর টাটকা রোদটা 11টার পরে হচ্ছে ছাদের উপরে পড়ে, যার জন্য ঘর কি বলবো, মনে হয় যে আগুন হয়ে গেছে, এরকম একটা অবস্থা। রাতেও ঘর ঠান্ডা হয় না, টিনের ঘর অল্পতে ঠান্ডা হয়ে যায়, কিন্তু দেখা যায় ছাদের ঘর কিন্তু অল্পতে ঠান্ডা হয় না। তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল, এই জন্য আর থাকি নাই, জাস্ট চলেই আসছি। আর বিশেষ করে আমার থেকে সমস্যা হচ্ছিল রুহি, ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। আর যেহেতু ওর অ্যাজমার সমস্যা, সেক্ষেত্রে তো এই রিস্কটা আসলে নেওয়া যায় না। কোরবানিদের আর কিন্তু বেশি দিন সময় বাকি নাই। আজকে যেহেতু হচ্ছে প্রায় মাসের শেষের দিক, আর হয়তো বা এই মাসের 4-5 দিন বাকি আছে। আর আগামী মাসের 17 তারিখে মেবি কোরবানির ঈদ। তো কোরবানি ঈদে আমাদের তো মেয়েদের অনেক বেশি কাজের প্রেশার থাকে। তো আজকে আমি আপনাদের সাথে এরকম কাজের প্রেশার কমানোর জন্য কিছু ঘরোয়া টিপস শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটাতেই থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করবেন, প্লাস শেয়ার করবেন। তার আগে আমার আপুদের কাছে শুনে নেই, গরমের ভিতরে ভয়েস ওভার করতে যে কার কেমন অবস্থা। আমার তো খুবই করুণ অবস্থা। এই যে ভয়েস ওভার করতেছি, আমি পুরো ঘেমে একশের। কারণ ভয়েস দেওয়ার সময় যদি ফ্যান ছাড়া থাকে, ভীষণ পরিমাণে নয়েজ আসে, যার জন্য ফ্যানটা বন্ধ করে ভয়েস দিতে হয়। আমি মানে এত পরিমাণে প্রতিদিন ভয়েস দিতে কষ্ট হয়, কি করব। মাঝে মাঝে মনে হয় যে লাইভ ভয়েসে এসে কথা বলি, কিন্তু লাইভ ভয়েসেও তো উপায় নেই, তখনও তো ফ্যান ছাড়া থাকে, নয়েজটা তখনও থাকে। আমার মেয়েটা অনেক বেশি আম খেতে পছন্দ করে, কেন জানি আমি বুঝলাম না। আমি তো একদমই আম খেতে পছন্দ করি না, মানে আম আমার হায়েস্ট 1 টুকরা মুখে দিলেই এত পরিমাণে দাঁত টক হয়ে যায়, আমি একদমই খেতে পারি না। কিন্তু আমার রুহি খুবই পছন্দ করে, যার জন্য গতকালকে ওর নানি কিছু কাঁচা আম দিয়েছিল। কিছু আম এখনও পাকেনি, যার জন্য পাকা আম আনেনি, শুধুমাত্র কাঁচা আমই আনছি। তো আনার পরে আমার মেয়েকে বলছে যে আম্মু আমাকে আম মাখায় দাও। তো আম মাখাতে আসলাম। আর আমটাকে ঠিক এইভাবে গ্রেটার না করে, মানে আপনাদের হাতে যদি সময় না থাকে, এইভাবে আমছিলা মেশিন দিয়ে যদি পাতলা পাতলা করে কাটেন, তাহলে কিন্তু আমটা খেতে ভালো লাগে। বিশেষ করে আমার মতো যারা টক খেতে পছন্দ করেন কিন্তু টক খেতে পারেন না, তাদের জন্য খুবই ভালো হয়। মানে একদমই পাতলা, দাঁতের উপরে দেওয়া লাগে না, জাস্ট আলতো মুখের এপাশ ওপাশ করে গিলে ফেলা যায়, তাদের জন্য খুবই ভালো। আমি মাঝে মাঝে এই প্রসেসিংয়ে আমটা কাটি, কিন্তু বটি দিয়ে দেখা যায় আম ছিললে আম নষ্টও হয়, সাথে কাটলে মোটা হয়। সেটা কিন্তু আমাদের যাদের দাঁত টক হয়ে যায়, তারা কিন্তু একদমই খেতে পারে না। প্রচণ্ড গরমের ভিতরে যদি ফ্রিজে ঠান্ডা পানি না পান, তাহলে মেজাজটা কেমন খারাপ হয়। আমি যতবার পানি ভরে রাখি, আপনাদের ভাইয়া ততবারই ফ্রিজ থেকে পানিটা খাওয়ার জন্য বের করবে, আর ওইভাবেই টেবিলের পরে রেখে যাবে। আর আমি যখনই পানি খেতে যাব, যে দেখি ফ্রিজে পানি থাকে না, বোতল থাকে না, এটা থাকে টেবিলের উপরে। এত পরিমাণে রাগ হয়, কিন্তু কিছুই বলার থাকে না। তো এই গরমের ভিতরে সবাই বেশি বেশি করে ঠান্ডা পানি খান। ঠান্ডা পানি বলতে ফ্রিজের পানি না, নর্মাল পানিটাই খাবেন। আর পাশাপাশি স্লাইন, ডাবের পানি, লেবু পানি এগুলো তো রাখবেনই, কারণ এই গরমে আমরা প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছি ঘেমে, যার কারণে আমাদের এই পানির স্বল্পতা পূরণ করার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে। সবাই ভাববে আপুটা আমাদেরকে কি দেখায়, ভিডিওর ভিতরে এনে কি শুরু করছে, আমরা যে জিনিসটা দেখতে আসছি সেটা তো পারছি না। হ্যাঁ আপু, আমি দেখাবো। তার আগে আমার দুধটা একটু জাল করে নিই, কারণ দাদা দুধ দিয়ে গেছে হচ্ছে প্রায় দুপুরবেলা। আর এখন যদি এটাকে জাল করে না নেই, তাহলে একদমই নষ্ট হয়ে যাবে। এর আগে একদিন 1 কেজি দুধ নিয়েছি, সেটাও নষ্ট হয়ে গেছে। আসলে রোজার পরে আমি হচ্ছে পার্মানেন্ট প্রতিদিন দুধ নেওয়াটা অফ করে দিছি। সপ্তাহে 1 কেজি করে দুধ নেয়, সারা দিন মানে সারা সপ্তাহ যেটা প্রয়োজন হয় সেটা বানিয়ে খায়। রোহিত যেহেতু অ্যাজমার সমস্যা, ওকে দুধ দেয় না। আর ওর আব্বু একটু পছন্দ করে, তাও সবসময় খায় না। আর আমার তো দুধ মানে আপনারা বললে হয়তো মার দিবেন,
আমার দুধ একদমই ভালো লাগে না খেতে, প্রচুর গ্যাস হয় দুধে, এই জন্য আসলে রেগুলার দুধটা নেওয়া হয় না। এখন চলে আসলাম মেন টপিকে। সামনে যেহেতু কোরবানির ঈদ, কোরবানি ঈদে আমাদের কাজগুলো সহজ করার জন্য কিছু কিছু টিপস আছে যেগুলো আমরা ফলো করতে পারি। তার ভিতরে একটা হচ্ছে আমরা যদি কোরবানি ঈদের আগের দিন বা দুদিন আগেও পেঁয়াজটা কেটে এইভাবে বক্সে রেখে দেই বা হচ্ছে একটু সরিষার তেল মাখায় রাখলে দেখা যাবে এর গন্ধটা একদমই থাকবে না। আপনারা সরিষার তেল মাখিয়ে পেঁয়াজটাতে যদি এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের ঈদের দিনের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। যেহেতু ঈদের দিন, কোরবানি ঈদের দিন প্রচুর পরিমাণে মেহমান আসে আর সবারই টার্গেট থাকে কিন্তু কোরবানির মাংসটা, সেক্ষেত্রে রান্নাটা সহজ করা গেলে সব কিছুই আসলে সহজ হয়ে যায়। তারপরের স্টেপটা হচ্ছে এই যে লবঙ্গ, দারচিনি, তারপর হচ্ছে এলাচ, এগুলা কিন্তু আমাদের গরুর গোশ রান্নার ক্ষেত্রে মানে সব থেকে বড় ভূমিকা পালন করে। যেহেতু কুরবানির ঈদ, গরুর গোশ, খাসির গোশ এগুলো সবসময় ঘরে থাকে আর এগুলোর স্বাদ বাড়াতে কিন্তু এগুলোর গুরুত্ব অপরিসীম, যার জন্য আমরা কখনোই এগুলো আসলে বাদ দিয়ে গরুর গোশ রান্না করা সম্ভব না। যার জন্য এই এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ এগুলো যদি আপনারা একটু খালি কড়াইতে টেলে নিয়ে তারপর ব্লেন্ডার করে রেখে দেন একসাথে করে, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি ঝটফট হয়ে যায়। বা এটা আপনারা রোদে শুকায়ও করতে পারেন, কারণ এখন প্রচুর পরিমাণে রোদের তাপ বাইরে, চুলার থেকে মনে হয় আমার বাইরে রোদের তাপটা অনেক বেশি হয়। দেখা যায় ঈদের দিন ঝটপট গরুর মানে মেহমান চলে আসে আর সবারই তো টার্গেট থাকে গরুর মাংস খাওয়ার। তো সেক্ষেত্রে এই কাজগুলো যদি আমরা করে রাখি তাহলে আমরা ঝটপট রান্না করে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারি। তারপরে চলে আসলাম 3 নাম্বার স্টেপে। এই যে আমি কিছু রসুন পেস্ট করে নিয়েছি। আপনারা যদি ঈদের দুদিন আগে রসুনগুলা পেস্ট করে এইভাবে একটা শেপে রেখে দেন, আমি এই কাজটা করার জন্য আমার ফ্রিজের যে আইস প্লেটটা আছে আমি সেটাই নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো ধরনের সিলিকনের থাকে সেগুলোর ভিতরেও রাখতে পারেন, তবে আমি এটাতে রাখি কারণ এটাতে যে পরিমাণটা ধরে সেটা আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। দেখা যায় যে কুরবানির ঈদ, মেহমান চলে আসছে, মাংস শেষ হয়ে গেছে, রান্না করতে হবে, সেক্ষেত্রে বক্সের ভিতরে যদি আপনারা মশলাটা করে রেখে দেন সেটা নামিয়ে ভিজতে ভিজতে 1 ঘন্টা টাইম লাগবে। দেখা যায় গোশ ভেজা যতটা টাইম লাগে তার থেকে বেশি মশলাটা ভিজতে মানে গলতে টাইম লাগে। তো সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে পার্ট পার্ট করে রেখে দেন তো প্রয়োজন পড়লো জাস্ট আমরা আইসটা যেভাবে একটা দিয়ে চারা দিয়ে উঠায় নেই, এটা ওইভাবে চারা দিয়ে উঠায় নিয়ে আপনারা খুব ইজিলি রান্নাটা করে ফেলতে পারছেন। আর এই কাজটা আমি সব সময় করে থাকি, আমার জন্য অনেক বেশি সহজ হয় এই কাজটা। এই যে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো স্টেপই কিন্তু আমি ঠিক ঈদের 2 দিন আগে করে রাখি। আপনারা চাইলে 1 সপ্তাহ আগেও করতে পারেন। তো 1 সপ্তাহ আগে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে পেঁয়াজের বিষয়টা সেটা আপনারা ডিপে রাখবেন আর অবশ্যই পেঁয়াজটাকে সরিষার তেল মাখিয়ে রাখবেন, তাহলে আপনার ফ্রিজে কোনো রকমের দুর্গন্ধ হবে না। তারপরে আরেকটা টিপস আপনাদেরকে বলে রাখি, ঈদের দিন আমরা যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো প্যাকেটে করে দেখা যায় অনেক দূরের আত্মীয় স্বজনের জন্য রেখে দেয়। তো দূরের আত্মীয় স্বজনের জন্য রাখার জন্য প্যাকেটের ভিতরে আমরা যদি আত্মীয় স্বজনের নামটা মেনশন করে রাখি তাহলে আত্মীয় স্বজনকে দেওয়ার সময় আমাদের ওটা বের করতে সুবিধা হয়। যেহেতু ঈদের দিন যখন তখন মেহমান চলে আসে, দেখা যায় প্যাকেটে মাংস রেখে দিলে মানে পলিব্যাগে মাংস রেখে দিলে সেটা ভিজতে কিন্তু অনেক টাইম লাগে। সেক্ষেত্রে আপনারা পলিব্যাগে মাংস না রেখে যদি বক্সে করে মাংসটা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেক সহজেই ভিজে যায়, অনেক সহজে রান্না করে মেহমান আপ্যায়ন করতে পারেন। ঈদের দিন আরেকটা টিপস আপনারা ফলো করতে পারেন যেটা আমি সবসময় করে থাকি। আমি সব ঈদেই দেখা যায় মানে খুব সকালে ঘুম থেকে উঠি, যেমন 5টার দিকে উঠে 7:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমি যে কোনো ঈদ, সেটা রোজার ঈদ হোক আর কুরবানির ঈদ হোক, ঈদটাকে অনেক বেশি এনজয় করে বা রিল্যাক্সে থাকে। আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে রিল্যাক্সে থাকলে আসলে যে কোনো কাজই সহজ হয়ে যায়। কিন্তু তাড়াহুড়ার ভিতরে থাকলে সেই কাজগুলো আসলে সহজ হয় না। আর যেহেতু কুরবানির ঈদে হচ্ছে আমাদের মেয়েদের জন্য একটু বেশি কষ্টের, কারণ এই ঈদে রান্নাবান্নার প্রেশারটা আমাদের অনেক বেশি থাকে।